জুলাই সনদ নিয়ে এখনও রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা চলছে। এর বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে বিতর্কের মাঝেই গত 5 দিনে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনা কেবলই দুর্ঘটনা না নাশকতা, এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারও বলছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয়, দুর্যোগ অনিশ্চয়তা থেকে মুক্তি কি মিলবে? এই আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জনাব ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, জনাব নাজবুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। আমি আলোচনার শুরুতে একটু হাবিব ভাই আপনার কাছে যেতে চাই। এই যে গত 5 দিনে তিনটি বড় দুর্ঘটনা ঘটলো, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এবং প্রত্যেকটা আমরা দেখলাম রপ্তানিমুখী শিল্পের সাথে জড়িত, এবং অনেকেই সন্দেহ করছে বা জনমনে একটা প্রশ্ন উঠেছে যে এগুলো আসলে নাশকতা কিনা। আপনার কি মনে হয় যে এগুলো নাশকতা না দুর্ঘটনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলাদেশের সামনে দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ তিনজন সহ আলোচককে শুভেচ্ছা। মানুষ ভাবছে, আমি ভাবনার বাইরে যেতে চাই না। তাই এখন আগুন যখন ধরে, আগুন ধরার মৌসুম একটা আসে, সেই মৌসুম এটা না এখনো, অল্প পরে। তো পরপর এই কয়েকদিন ব্যবধানে 5 দিনে 3টা অগ্নিকাণ্ড সংঘটিত হয়, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু তবে আমার মনে হয় যে প্রথম 2টা হওয়ার পরে সরকারের সব জায়গাতে সতর্ক থাকা উচিত ছিল। আজকে যেটা তো অনেকক্ষণ লেগেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই জন্য আমার মনে হয় যে এটা একটা ভালোভাবে তদন্ত হওয়া দরকার। তদন্ত না করার কোনো কারণ নাই, খতিয়ে দেখা উচিত কেন এই সংঘটিত হলো। নিশ্চয় কারণের দায়িত্ব আছে। সেটাকে আপনারা মনে করেন যে নাশকতা হলে এর সাথে জড়িত কারা থাকতে পারে, এরকমের কি কোনো প্রেডিকশন বা কোনো? না, এরকম প্রেডিকশন না। নাশকতা জড়িত থাকবে তারাই যারা একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এটা চায় না, যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়, বা যারা এই সরকারকে পরিবর্তন করে নতুন কোনো সরকার আনতে চায়। নাশকতা হলে তারাই করবে। যারা গণতান্ত্রিক পথে পথে যারা হাঁটছে তারা এটা করবে না। আমি একটু নাজমুল প্রধান আপনার কাছে জানতে চাই যে এই যে আগুনের ঘটনায় সরকারও একটা বিবৃতি দিয়েছে যে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে এই সরকার, এবং বলেছেন যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও তারা দিয়েছেন। তার মানে সরকারও তো নাশকতার যে আশঙ্কা সেটাও উড়িয়ে দিচ্ছে না সরকার। একটা বিষয় হচ্ছে যে নাশকতা হলে তো আইনগত ব্যবস্থা নেবে, এই ধমকি দামকি দেওয়ার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে খতিয়ে দেখা যে ঘটনাটা কীভাবে ঘটলো। আমরা আসলে কোনোটা তদন্তই আমরা সুষ্ঠুভাবে করতে পারি না। এটা এক দেশের দুষ্ট অথবা দলীয় দৃষ্টিকোণ থেকে অথবা ক্ষমতার দৃষ্টিকোণ থেকে দেখে এই সমস্ত ঘটনাগুলি সবসময় তদন্তের আড়ালে থেকে যায়, কীভাবে কেন ঘটছে, কীভাবে ঘটছে। ওই যে একটা মন্ত্রী বলছিল না, আমার ঠিক নাম মনে হচ্ছে, যে ঝাঁকায় পিলার ঝাঁকায় কি ভেঙে ফেলছে তাই না? তো এইরকমই হয়ে যায়। তা আমার কথাটা হচ্ছে যে এটা যে আমাদের অ্যাজ এ হোল এই সমস্ত ঘটনাগুলি যে ঘটে, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলি ঘটনা ঘটছে বিভিন্নভাবে, কিন্তু ইদানিং কয়েকটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এটা হচ্ছে মিরপুরে একটা বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, প্রায় 15 জন বোধ হয়, 16 জন, তাই না? দুঃখজনক। আবার এখানটায় এয়ারপোর্টের এই যে গোডাউনে গত বৃহস্পতিবারে ঘটেছিল চিটাগাঙে, তাই না? তো ফলে এইসব বিষয়ে সরকারের সতর্ক মানে কি গুরুত্বপূর্ণ স্থাপনা যে সমস্ত জায়গায় আসতে, তাই না, এগুলো আরও বেশি সরকারের যত্নবান হওয়া উচিত, কেয়ারফুল হওয়া উচিত। এই কারণেই যেহেতু সরকার বারবার ব্লেম করছে যে ফ্যাসিস্ট পরাজিত শক্তির একটা ষড়যন্ত্র আছে, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে এটা। ফলে সেই জায়গায় সরকার যদি একদম রিল্যাক্স থাকে, তাই না, তাহলে তো এই ঘটনাগুলি আরও বাড়বে। সেক্ষেত্রে সরকারকে আমি অবশ্যই বলবো যে কেয়ারি হওয়া উচিত এই সমস্ত ঘটনাগুলিকে দেখার ক্ষেত্রে, এবং আসলে ফাইন্ড আউট করা উচিত ঘটনাগুলি কারা ঘটাচ্ছে। শুধু এমনি দায় দিয়ে সস্তা কথা বলে, মেটো বক্তৃতা দিয়ে আমরা যেটা বলে থাকি আর কি, এই বলে এগুলিকে দমন করা যাবে না, এবং এর থেকে নিষ্কৃতিও পাওয়া যাবে না। আমি একটু বাবু ভাই আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে অনেকেই তো নাশকতার কথা বলছে। এয়ারপোর্ট একটা কেপিআই জোন, এই কেপিআই জোনে যদি নাশকতা নাও হয়ে থাকে, সাধারণ দুর্ঘটনা হলেও সেইটা মোকাবেলার কি প্রস্তুতিটা আমাদের থাকা উচিত ছিল না? 7 ঘন্টা আজকে আগুন জ্বললো সেখানে, এবং এই কেপিআই জোনে অনেকগুলা সংস্থা কাজ করে, তাদের ভিতরে কি সমন্বয়হীনতাটা কি আপনি দেখেন?
প্রথমে আপনাকে ধন্যবাদ এবং সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসলে এই পরপর 5 দিনের ভেতরে 3টা বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা, এবং যেটা আপনি কোয়াইট রাইটফুলি পয়েন্ট আউট করেছেন যে 3টি আমাদের কোনো না কোনোভাবে আমাদের রপ্তানি সর্ট অফ ইসের সাথে, সেক্টরের সাথে জড়িত। গার্মেন্টস ফ্যাক্টরি, চিটাগং ইপিজেড, ঢাকা বিমানবন্দরের কার্গো, এর সাথে এগুলো অত্যন্ত সর্ট অফ উদ্বেগজনক। মানে কিছু একটা হচ্ছে কিনা বারবার করে আমরা অবভিয়াসলি কর্তৃপক্ষের কাছ থেকে আজকের ঘটনা সম্বন্ধেও এবং গত দুটো সম্বন্ধেও যা জানতে পারলাম যে সেফটি মেজার্স সঠিকভাবে নেওয়া হয়নি, এবং এটা বাস্তবতা। মানে এই পর্যন্ত গত 20 বছরে ধরেন অনেক বড় বড় এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন জাতি হিসেবে আমরা হয়েছি, এবং অলমোস্ট প্রত্যেকটা কেসেই এটা ছিল যে সেফটি মেজার্স নেওয়া হয় নাই। কিন্তু পরপর 5 দিনের ভেতরে একই টাইপের 3টা জায়গায় হওয়াটা, এগেন আমি বলছি না ভাই যে আসলেই কোনো ধরনের স্যাবোটাজ বা কোনো ধরনের কনস্পিরেসি আছে, তবে এইখানে আমার মনে হয় সরকারি বা কর্তৃপক্ষের প্রতি একটা আবেদন রাখবো যে তাদের দায়িত্ব আছে ভালোভাবে খুঁজে বের করতে চেষ্টা করা। কারণ একবার অ্যাক্সিডেন্ট, 2বার কোইন্সিডেন্স, 3বার কিছু একটা ঝামেলা তো আছে। সো এখানে খুব শক্তভাবে খতিয়ে দেখাটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আর কতদিন ভাই সেফটি মেজার্সও তো আমাদের নেওয়া শুরু করা প্রয়োজন। মানে আমরা এর আগের সরকার অনেক কিছু করেছে, ওখানে করাপশনের সব মাত্রা আমরা ছাড়িয়ে গেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দায়িত্ব ছিল, বাট তারা কম বেশি কতখানি বা করতে পারে এটাও মানলাম, বাট তবুও কিছু জিনিসও তো হাত দেওয়া উচিত ছিল। এই জায়গাগুলো যেমন সেফটি মেজার্স, মানে তারা এনভায়রনমেন্টাল পলিউশনের দিকে যত শক্তভাবে তাকিয়েছেন, তত শক্তভাবে যদি এই মেজার্সগুলোর দিকে তাকাতেন, আজকে হয়তো আরেকটু ইমপ্রুভড অবস্থায় আমরা থাকতেন। আমরা তো বিগত সরকারের আমলে অনেক উন্নয়নের গল্প শুনেছি, যেমন আমরা 3rd টার্মিনাল নির্মাণ করছি, কিন্তু সেইখানে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা আমরা মানে তৈরি করতে পারলাম না। এই ব্যর্থতাটা আসলে কার? শুধুমাত্র বিগত সরকারের উপর আমরা দায় দিচ্ছি এই সরকার, বা আগামীতে যে সরকার আসবে এই একইভাবেই আসলে চলবে কিনা? দেখেন, বিগত সরকারের যে জিনিসটা ছিল, আপনি 3rd টার্মিনাল বলেন, আপনি মেট্রো রেল বলেন, আপনি ওই যে গাজীপুরের সাথে এই যে এশিয়া লিংক বলেন, এক্সপ্রেসওয়ে বলেন, মানে প্রত্যেকটাই তারা তাড়াহুড়া করে কিভাবে এখান থেকে লুটতরাজ করতে পারবে এটা তাদের মূল লক্ষ্য ছিল। এমন না যে 3rd টার্মিনালের প্রয়োজন নাই, অ্যাকচুয়ালি প্রয়োজন আছে। এমন না মেট্রো রেলের প্রয়োজন নাই, অ্যাকচুয়ালি প্রয়োজন আছে। কিন্তু তারা যেইভাবে সঠিকভাবে করলে করা যেত সেই পথে না যেয়ে কিভাবে তারা টেন্ডারবাজিতে যে কোনো কিছুতে সবচেয়ে বেশি লুটতরাজ করতে পারে সেই দিকে তাকিয়েছে। সেই কারণে কন্ট্রাক্টগুলোও কিন্তু বেস্ট যারা করতে পারতো তারা পায়নি। যেমন মনে করেন এই যে এই গাজীপুরের লিঙ্কটাও, এইটাও যারা টেন্ডার পেয়েছে তারা বোধহয় 17 না 27% লোয়েস্ট বিডার ছিল, কিন্তু অরিজিনাল বিডের 2-3 গুণ অলরেডি হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে, এখনো কাজ শেষ হয়নি। এই যে এই কাজগুলো করবার জন্য আমরা আস্থা রাখি আগামী সরকার যেই সরকারে আসুক, আমরা আস্থা রাখি হয়তো আমরা নির্বাচনে জয়ী হয়ে আসবো, বাট শুধু আমরা না, যেই আসুক আমরা তাদের উপরে এই আস্থা রাখতে চাই যে আগামীতে যে এইভাবে আনঅ্যাকাউন্টেবল, জবাবদিহিতা একদম বিহীন এইভাবে লুটতরাজ এটা আর কখনো হবে না। আমি একটু সাইফ আপনার কাছে জানতে চাই, এই পরপর 3টি ঘটনা কি আপনি দুর্ঘটনা মনে করেন, না নাশকতার কোনো গন্ধ পান? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার বিজ্ঞ যে সহালোচকরা আছেন এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমার কাছে মনে হয় না যে আসলে এটি আসলে নর্মাল কোনো স্বাভাবিক কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা। এটার পেছনে অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত একটি চক্র বা একটি মহলের কাজ আছে। আপনি বললেন যে এয়ারপোর্ট আসলে একটি কেপিআই জোন এবং সর্বোচ্চ সিকিউরড একটা জোন হিসেবে বিবেচিত হয়। তো সেখানকার ফায়ার সিস্টেম, ওখানকার অগ্নি নির্বাপকের যে জায়গাগুলো ছিল সেই জায়গা থেকে এরকমভাবে যে একটা অগ্নি দুর্ঘটনা ঘটবে, এবং 2 দিন আগে আপনি দেখেন যে চিটাগাংয়ে ইপিজেডে আগুন লাগলো, আবার তার আগেই হচ্ছে যে মিরপুরে। তো এগুলো তো আসলে একদম আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। এবং এই যে অগ্নিসন্ত্রাস, এই অগ্নিসন্ত্রাসের নাম শুনলে আমরা মোটা দাগে ধরেন আমাদের জেনারেশনের মানুষজন জানে হচ্ছে যে অগ্নিসন্ত্রাস মানে বিএনপি। এটা কিন্তু তাদেরকে একটা ট্যাগ করা হয়েছে। এই 17 বছর ধরে খুব প্ল্যান্ড ওয়েতে আওয়ামী লীগ এই অগ্নিসন্ত্রাসটা করে আসছে। বিভিন্ন সময়ে ইলেকশনের আগে আমরা দেখেছি যে বাসে তারা আগুন লাগাতো, বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দিত, এবং নাম তারা পরবর্তীতে ব্যবহার করে তো বিএনপির আমার যারা সহযোদ্ধা আছেন তাদের উপর, এবং তাদের এই নিয়ে অনেক মামলা হামলার অনেক রকম কিছু স্বীকার করতেছে। এবং তারা এটা এই ব্যাপারে কিন্তু খুবই মানে এক্সপার্ট, আমি বলবো। এই আগুন লাগানো, বাসে আগুন দেয়, এটার ব্যাপারে কিন্তু তারা খুবই এক্সপার্ট। এবং আপনি যদি দেখেন যে অভ্যুত্থানের পরপরই 2 ছাত্র উপদেষ্টার যেই মন্ত্রণালয় ছিল, সচিবালয়, সেখানে কিন্তু আগুন লেগেছে
সেটার কিন্তু কোনো সূরা এখন পর্যন্ত আমরা দেখিনি যে আসলে কেন আগুন লাগলো, এর পেছনে কারা ছিল। এরকম অনেক রকম 2-3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তারা পায় না, কিন্তু এটার পিছনে তো অবশ্যই কোনো না কোনো মহলের চক্রান্ত আছে। তা আমরা জানতাম যে ওই সময় ওই 2 ছাত্র উপদেষ্টার যে মন্ত্রণালয় সেখানকার যারা দুর্নীতিগ্রস্ত যারা আমলারা আছেন তাদের বিরুদ্ধে যাচাই বাছাই করা হচ্ছিল, খোঁজ খবর নেওয়া হচ্ছিল। তো সেই মুহূর্তেই পুরো দুটা আর কোথাও আগুন লাগলো না, এই দুখানে লাগলো। তো দেশকে অস্থিতিশীল করার জন্য তো আওয়ামী লীগের এই শক্তি সবসময় সক্রিয়, এবং শেখ হাসিনা কিন্তু ডেইলি দেখবেন সে কিন্তু ডেইলি তার যারা কর্মী বাহিনী আছে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে, বার্তা দিচ্ছে। বিন্দুমাত্র তাদের কোনো অনুশোচনা নেই। তাদের এই 17 বছর ধরে যে গুমখুনের রাজনীতি করেছে, জুলাই আগস্টে যে গুমখুন করেছে, এটার ব্যাপারে তাদের বিন্দুমাত্র কোনো লজ্জা নেই, এবং তারা আরও শক্তিশালীভাবে যেসব হাজার হাজার কোটি টাকা এই যে উন্নয়নের যে নামের কথাগুলো বললো, আপনার হচ্ছে যে জন্মের পর থেকে মাথাপিছু ঋণের বোঝা হচ্ছে যে 1.5 লাখ থেকে 10 লাখ টাকা, এ টাকার ইয়াকে আমরা নিছি নাকি, কোথাও থেকে ঋণ নিছি নাকি? তো এই যে এরকম এক একটা মানে প্রতিষ্ঠান বা এক একটা মেট্রো রেলের নামে 10 গুণ 30 গুণ 100 গুণ খরচ যে তারা করেছে, এটার দায়ভার কে দেবে? এটা তো জনগণের, আমাদেরই তো বহন করতে হবে। তো দিন শেষে তো সাফার আর আমরাই হব। দেখা যাবে যে এর ফলে দেখা যাচ্ছে যে চীন বা অমুক রাষ্ট্র আমাদেরকে এত ঋণ দিছে, পরে কিন্তু সেই আমাদের সার্বভৌমত্বের একটা কোয়েশ্চেন চলে আসবে। তো সার্বিকভাবে দেশটাকে সে একদম ফাঁকা করে দিয়ে গেছে, এবং এখনো সে তার প্রচেষ্টা বিরাজমান রাখছে। আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, যে আমাদের প্রথমে যে বিষয়গুলো ফোকাস করা উচিত ছিল, যে আওয়ামী লীগকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসার যে ব্যাপারটা ছিল, সেটা যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, সেটা আমরা না করে আমরা অন্য অনেক দিকে ফোকাস করে ফেলেছি। উল্টা তাদেরকে আমরা দেখা গেছে যে নিজেদের মধ্যে সুযোগ করে দিছি। এটা হচ্ছে যে সামগ্রিকভাবে আমাদের ভিতরে অনেক প্রভাবেই আসলে তারা আসলে সুযোগ পাচ্ছে আপনি মনে করেন। হাবিব ভাই, আপনারও কি মনে হয় যে আমরা আওয়ামী লীগকে মোকাবেলার পরিবর্তে এখন আপনারা যারা রাজনীতি করছেন নিজেদের মধ্যে রেষারেষির কারণে আওয়ামী লীগটা একটু সুযোগ পাচ্ছে? অবশ্য, যেমন আমি প্রমাণ দিই, আমার নির্বাচন এলাকা পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সেলিম জামাতে জয়েন করছে। আমার ওখানে লক্ষ্মীকুণ্ডা একটা ইউনিয়ন আছে, ওখানে যারা একটু এরা জয়েন করতেছে। আমার নিজের ইউনিয়নে একজন মাদ্রাসার শিক্ষক, সে পারিবারিক এর আগে জেলখানা ছিল, জেলখানা থেকে বের আসার পর দেখা গেল তার হাজিরা খাতা সিগনেচার আছে। কিছুদিন আগে পারিবারিক একটা গণ্ডগোল ধরা পড়লো, ধরার পরে আমার এলাকার জামাই আমাকে বললো যে ওর ব্যাপারে কথা বলতে, আমি কথা বলতে পারবো না। জামাতের কাছে গেল, জামাত গিয়ে মানে কত বড় জালিয়াতি, যে ইউনিয়ন কমিটি একটা আছে জামাতের, সে আর একটা প্যাড বানিয়ে সেখানে ওখানে সাংগঠনিক সমিতি বানালো, মৌলানা আব্দুল সাবান। পরবর্তী সময়ে দেখি ওর একটা আসল আগের যে কমিটি আছে জামাতের, সেটাতে ওর নাম নেই। আবার আওয়ামী ওলামা লীগের জাতীয় পর্যায়ে ওইভাবে না গেলেও স্থানীয় পর্যায়ে কিন্তু এটা কাজটা জামাত কিন্তু করতেছে। হ্যাঁ, এখন পৌঁছে দিচ্ছে তো, এবং আমাদের এলাকা বলতেছে তো, কোনো ভয় নেই, সমস্যা হলে আমাদের কাছে। ওইটাই এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওখানে গিয়েই তারা শুরু করে দিয়েছে, আপনি ধরেন বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতেছে। তো এই সুযোগেই তো এখন নতুনভাবে আওয়ামী লীগ মাঠে আসতেছে। আমি একটু নাজমুল হক প্রধান আপনার কাছে জানতে চাই যে এই যে জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি, সবাই বলল যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই আন্দোলনটা করা হলো। তো বিপ্লব পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে কি আসলে সঠিক পরিকল্পনাটা ছিল না, না নিজেদের মধ্যে রেষারেষির কারণে এই আওয়ামী লীগ বারবারই, আমরা যখনই একটা ঘটনা ঘটে তখনই আলোচনা করি এই বর্তমান বিবদমান রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা অনৈক্য, এই অনৈক্যটার আসলে মূল কারণটা কি? একটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে মানে ফ্যাসিস্ট গভর্নমেন্ট পালিয়ে যাওয়ার পর তাকে ফেস করার জন্য যে আরও মডার্ন আধুনিক হওয়া উচিত ছিল, আমাদের মানে নতুন দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত ছিল, তার কুকর্মটাকে ফেস করার জন্য আমরা সেটা নেই। বরঞ্চ সে যে কায়দায় ফেস করছে আমরা একই কায়দায় তাকে ফেস করতে গেছি, ন্যাচারালি সেখানে লিভারেজ পেয়ে যাচ্ছে। আপনি দেখবেন আমরা এখানটায় প্র্যাকটিক্যালি এটা এই যে যখন একটা সেটেল হয়ে যাচ্ছে ব্যবস্থা, 7 মাস পরে কিন্তু 32 নম্বর ভাঙচুর হয়েছে, এবং এই যে 32 নম্বর ভাঙচুর আন্দোলনটাকে একটা কালিমালিপ্ত হয়ে গেল। আমি বলছি তখন তো একটা হচ্ছে যে মুভমেন্টের সময় 2-3 দিন 4 দিন কী হয়েছে না, এটা অ্যালাউয়েবল, এটা হয় প্রত্যেক মুভমেন্টে, কিন্তু এটা সেটেল অবস্থা এটা হয়ে গেল। আমি বলতেছি এই কারণে যে এই যে যেমন ধরেন প্রথম থেকে ধরে ওই যে কারেক্টলি বলছে সে যে
কিছু হইলে আগুন জ্বালাই দিত, দিয়ে কইতো এটা বিএনপি জামাত করছে, হ্যাঁ একদম পরিষ্কার বিএনপি করছে। এবং এইখানটায় আপনি দেখবেন যে সমস্ত লোকগুলিকে, ইভেন কি যাকেই ধরা হলো তাকেই একটা কি মার্ডার কেসে যুক্ত করে দেওয়া হলো। ওয়াই মার্ডার কেস? কেন মার্ডার কেস দেওয়া হলো? কেস কি আর ছিল না? এত পুলিশ এত রকম কেস করতে পারে, শুধু মার্ডার কেসে চোখটা গেল কেন? মানে গভর্নমেন্ট তার অনভিজ্ঞতার কারণে অথবা অদূরদৃষ্টির কারণে অথবা তার কোনো সামনে কোনো পরিকল্পনা থাকার কারণে গভর্নমেন্ট যে ফাঁদ তৈরি করে আওয়ামী লীগ পালিয়ে গেছে, সেই ফাঁদের উপর গভর্নমেন্ট সমর্পিত হয়েছে নিজেকে, যার কারণে সে আগের শাসন এই শাসনের মধ্যে আর কোনো পার্থক্য, এই যে এত বিপ্লব এত আন্দোলন, তাই না, কোনো পার্থক্য করতে পারে ন্যাচারালি কম্প্যারিজনে তুলনামূলকভাবে তাহলে আগেরটাই ভালো ছিলাম। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা তো এই জন্যই আসছে। আজকে সরকারের পক্ষে সামগ্রিক বিষয় কথা শুধু বড় বড় আছে, কথার ফুলঝুরি আছে সবারই, কিন্তু কাজটা করার ক্ষেত্রে কিন্তু আপনার কি বলা যায় দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্য নেই। আমি এত বড় আন্দোলনের পরে আজকে আমাদের এটা দুর্ভাগ্য, দেশের বড় বড় মুভমেন্ট হয়েছে বুঝছেন। ওই দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের পরও আপনি যদি খেয়াল করেন, আমি দেখছি আমাদের ওখানটা মুসলিম লীগেররা দে ইলেক্টেড চেয়ারম্যান হয়ে গেল তারা সবাই দেশ স্বাধীনের পরে, যারা শান্তি কমিটিতে ছিল পাবলিক ভোট দিয়ে তাদের। কেন? কারণ দেশ স্বাধীনের পরে যে মুক্তিযুদ্ধ যারা করছে তাই না, আমরা যা করছি তো ফলে তার সেই বেটার, সেই ভালো। মানে আমরা তো পাবলিক তো সাক্ষাৎ এভাবেই দেখে। আমি আজকে বলতে চাচ্ছি বর্তমান সরকার সামগ্রিকভাবে ফ্যাসিজমকে ফাইট করার ক্ষেত্রে এবং দেশে একটা ভালো শাসন প্রবর্তন করার ক্ষেত্রে যদি নূতন দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে পুরাতন কায়দায় যদি ফাইট করতে চায়, আমি আজকে বলবো ধরা পড়ছে 13 মাস পরে আমাদের লোক ধরা পড়ছে, তার নাম হানিফ, এই যে কামরাঙ্গীরচর থানায়। কথা বুঝছেন কি হয়েছে? তার পোস্টার, একটা পোস্টার ক্লাবের নির্বাচনের পোস্টার ছবি পাওয়া গেছে আওয়ামী লীগের সঙ্গে। তা আমি ওসি সাহেবকে বললাম যে ক্লাবের পোস্টার পাঠালো আমার কাছে, তো 13 মাস আগের ক্লাবের 13 মাস আগের পোস্টার ছবি। তখন করে না বিএনপি ওটা দিচ্ছেন, বিএনপি দিলে দিবেন। তারপর আমি ডিসিশনের কথা বললো, আমি ডিসিশনের কথা বললাম, কী করবেন দিচ্ছে ওরা, তো এখন কেস দিতেই হবে। এই যে আগে আওয়ামী লীগ যাকে কেসের দরকার তাকে কেসে ঢুকাই দিত, যাকেই দরকার তাকে ঢুকাই দিত। এখন তো একই কাজটা অন্যভাবে হচ্ছে, সমস্ত জায়গায় হচ্ছে। এটা বড় কথা বলে লাভ নাই, আজকে অন্যের উপর দোষ দিয়ে লাভ নেই, এই একই জিনিস হচ্ছে। ফলে একই জিনিস দেখতে পাবলিক অভ্যস্ত হয়ে গেছে, যে জিনিস যে লাউ সেই কদু, একই জিনিস তো হচ্ছে। ফলে খামাখা এখানে পার্থক্য করে লাভটা কি? ন্যাচারালি সেই কারণেই কথাগুলি আসতেছে। আজকে দুর্ভাগ্য আমাদের, আমরা বহুত বড় বড় আন্দোলনের বিজয় লাভ করছি, কিন্তু আন্দোলনের পরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য যারাই এসছে ক্ষমতায়, তাই না, এই কাজটা করতে পারেনি। আপনি দেখেন এই যে অন্তর্বর্তীকালীন গভর্নর ইউনূস সাহেব, উনি বিরাট একটা কি বিদেশি পুঁজি বিনিয়োগ সম্মেলন করে ফেললেন। লোক ওই নাম শুনেন না এখন, ভদ্রলোকরা আছে কিনা জানেন না, যে বিরাট উনি পুঁজি আনবেন। আইন শৃঙ্খলা ঠিক নেই দেশে মব হচ্ছে, দেশে এই জায়গায় মারামারি হচ্ছে, ওই হচ্ছে সেই হচ্ছে, উনি বিরাট পুঁজি বিনিয়োগ করে ফেলবেন দেশে। ফলে আমি বলছি যে এজ এ হোল দৃষ্টিভঙ্গিতে পার্থক্যের কারণে আজকে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে রয়ে গেলাম, খুব বেশি এটা এগোতে পারলাম বলে মনে হচ্ছে না আমার কাছে, দুর্ভাগ্য। বয় ভাই, আপনিও কি প্রধান ভাইয়ের মতো একেবারেই নিরাশাবাদী কিনা? আর সরকারের সমালোচনা নানানভাবেই করা যায়, রাজনৈতিক দলগুলো কি আসলে সরকারকে সহায়তা করছে না বারবারই যে কোনো ইস্যুতে একটা চাপ তৈরি করছে? দেখেন, এটা ফার্স্ট এন্ড ফরমোস্ট অনেক কিছুতেই আমি প্রধান ভাইয়ের সাথে একমত, অনেক কিছুতেই, সব কিছুতে হুবহু না, বাট অনেক কিছুতেই একমত। আসলে অরাজকতা বেড়েছে, সরকার অনেক কিছু নিয়ন্ত্রণে আনেনি। আমরা গত 14 মাস দেখেছি সরকার অনেক কিছুতেই তারা ওই বাহবা পাওয়ার মতো আর কি অ্যাক্টিভিটি অনেক করেছে, যেটা আমরা এর আগেও অনেক সময় আমি ফাঁসিবাদের কথা বলছেন, অনেক সময় দেখেছি যে বাহবা পাওয়ার অ্যাক্টিভিটি। এখন বাহবা পাওয়ার অ্যাক্টিভিটি অনেক সময় রাজনীতিবিদরা করেন, কারণ তাদেরকে নির্বাচনে জিতে আসার একটা প্রেশার তাদের উপরে থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা থাকবেন তারা বাহবা পাওয়ার জন্য কাজ করবেন, এজ অপোজড টু কাজের জন্য কাজ করবেন। এইটা আসলে আমরা অবাক হয়ে দেখেছি, এটা আমরা এক্সপেক্ট করিনি। তবে একই সাথে আমরা এখন যেই জায়গায় আছি, এই জায়গার থেকে আরও বেটার জায়গায় আমরা হয়তো থাকতে পারতাম। সেই জায়গাটা থেকে আমাদেরকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বলেন, ব্যর্থতা বলেন, এবং এখানে এগেন এই যে সরকারের ভেতরে যারা ছিলেন এমন ব্যক্তিবর্গ বলছেন, বা সরকারের ভেতরে এখনও আছেন এমন ব্যক্তিবর্গ এই ধরনের আওয়াজ তুলছেন যে সরকারের অনেকের সেফ এক্সিট লাগবে। এমনি তো করছেন না। খবরের কাগজে আমরা দেখছি সরকারের সাথে আপনার আছেন, মানে ইদার ক্যাবিনেটেই আছেন, উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বা তার বাইরে সরকারের সাথে আছেন, তাদের অনেক ধরনের করাপশনের গল্প বেরিয়ে আসছে। আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলি, যে হাসিনার ড্রাইভার
শত শত কোটি টাকা একত্রিত করেছে। তারপর আমরা দেখি উপদেষ্টাদের অ্যাসিস্ট্যান্টরা শত শত কোটি টাকা একত্রিত করে। তো এই যে এই ঘটনাগুলো তো আসলেই আমাদের বাস্তবতা। ওই জায়গা থেকে প্রধান ভাই যখন যদি বলেন যে বাংলাদেশের জনগণ তারা আসলে আশাহত হবেন বা হয়েছেন যে আমরা যেই জায়গায় ছিলাম তাহলে সেখান থেকে উন্নতি কিভাবে হলো, এটা তো খুব বেশি ভুল বলে নাই। অনেক ধরনের মেজার্স হয়তো নেওয়া যেত, যে মেজার্সগুলো সঠিকভাবে নেওয়া হয় নাই। এবং এখন আপনি তারপরে যেটাতে আসলেন যে রাজনৈতিক দলরা এখানে কতখানি দায়ী। দেখেন, রাজনৈতিক দলগুলো, আমি একদম যদি 24 অগাস্টে চলে যাই, রাজনৈতিক দলগুলো প্রথম থেকে সরকারের সাথে ছিল, যে সরকারের যা প্রয়োজন সব কিছু করতে রাজি। সরকার যখনই ডাকতো, মানে প্রধান উপদেষ্টা যখনই ডাকতো, প্রত্যেকটা দল ভাই আমরা দৌড়ে যেতাম। বিএনপি থেকে শুরু করে আমরা যত দল আছি সবাই দৌড়ে যেতাম। যতবার ডেকেছে, যেইটা বলেছে আমরা রাজি হয়েছি, কোনোটাতে কিন্তু আমরা নারাজ হই নাই। হ্যাঁ, আমরা আমাদের মতামত তাদেরকে জানিয়েছে যে এর থেকে ওটা করলে ভালো হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের মতামতও কিন্তু মানে তারা বেশিরভাগ জায়গায় শুনেনি নাই, যখন শুনেছেন একটু সময় দিয়ে সেটা গ্রাহ্য করেন নাই। সো তারপর বারবার আমরা দেখলাম একটা প্রবণতা আসলো বেরিয়ে এসে বলা রাজনৈতিক দল সহযোগিতা করছে না। ভাই তুমি ডাকো, তুমি কথা শোনো না, আমরা সরকার চালাই না, তুমি বলো আমরা সহযোগিতা করি না। এই পার্টটা আমি আর কিভাবে তোমাদের সহযোগিতা করব? ওনারা ঐক্যমত কমিশন খুললেন, আমরা সবাই গেলাম ঐক্যমত কমিশনে। ওই ঐক্যমত কমিশনে ওনারা সবাইকে ঠিকভাবে স্টিয়ার করতে পারলেন। সাইফ, আপনাকে দিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করতে চাই। আজকে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, বেশ দীর্ঘ স্ট্যাটাস। সেখানে আপনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের তরুণ শ্রমিক জনতার ঐতিহাসিক ভুল হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। যারা 5 তারিখ ক্ষমতার জন্য ক্যান্টনমেন্টে গিয়েছিল তাদের থেকে আসলেই এতটা আশা করা ভুল। আপনারাও তো রাজনৈতিক দল, আপনাদেরকে তো বিশ্বাস করা যায়। হ্যাঁ, মানে তখনকার সময়টায় তো আসলে আমরা রাজনৈতিক দল ছিলাম না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাই আসলে কাজ করছিলাম এবং নাগরিক কমিটির একটা ফরম্যাটে বিহাইন্ড দ্য সিনে কাজ করছিলাম। মানে যাদের আমাদের ছাত্রত্ব ছিল না তারা আমরা আসলে নাগরিক কমিটির ফরম্যাটে কাজ করছিলাম, কিন্তু ওইটা পাবলিশ হয়েছিল না আর কি। তো ব্যাপারটা হয়েছে কি যে মানে আজকে গতকাল থেকে আসলে আমরা একটু মানে আশাহত হয়েছে আর কি। এবং হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস, একটা ছবি ইউজ করেছে, আপনিও নিশ্চয়ই দেখেছেন, যে ডক্টর ইউনূস আসার পরে ওনার আশেপাশে সব আপনারা ছিলেন, কিন্তু জুলাই সনদের সময় আপনাদের কেউ ছিলেন না। ব্যাপারটা দেখেন যে দুটো ছবি যদি আমরা কম্পেয়ার করি, মানে এটা আপনি কিন্তু আমরা বলতে কিন্তু আমরা না, মানে ব্যক্তি সাইফ বা ব্যক্তি হাসনাত উনারা না, এটা কিন্তু একটা সিম্বলিক জায়গা থেকে যে জনসাধারণের একটা পার্টিসিপেশন। আর পরের ছবিটাতেই দেখবেন যে বর্তমানে যেসব রাজনৈতিক দলরা আছেন তাদের একটা পার্টিসিপেশন, কিন্তু ওইখানে আসলে জনগণের যে পার্টিসিপেশন সেটা কিন্তু আসলে ওইভাবে ছিল না। এবং এতটা হতাশা ভর করলো কেন আসলে হঠাৎ করে আপনাদের ভিতরে? হতাশাটা মানে ভর করেছে এই কারণেই যে ধরেন যে মানে আমরা যারা আসলে সামনে থেকে ফাইটটা করলাম বা আমাদের যেসব মানুষগুলা নিহত হলো, আহত হলো, মানে তাদেরকেই যখন সালাউদ্দিন সাহেব হচ্ছে যে ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের দোসর এরকম ট্যাগ দিয়ে দেয়, মানে সেটা তো আমাদের জন্য খুবই কষ্টকর। মানে 1 বছর না যেতেই মানে এইটা একটা আপনাদের যুক্তি রয়েছে, কিন্তু ওখানে যারা গিয়েছিলেন সবাই কি আসলে জুলাই যোদ্ধা, সেটা নিয়েও তো একটা বিতর্ক রয়েছে। না দেখেন, মানে আতিকুলের কথাই আমি বলি, মানে অভ্যুত্থানের পরেই হচ্ছে আমরা তো সেই সময়টায় বিভিন্ন মানে পঙ্গু হাসপাতালগুলোতে সাপোর্ট দিচ্ছিলাম। মানে আমি নিজেই ওইখানে ছিলাম সেই সময়গুলোতে। ওরই আরেকজন সহযোদ্ধা সে আমার কাছে বলছিল যে ভাই আমরা দুইজন, আমার আর একটা বন্ধু ছিল, সে আমাকে সেভ করছে, পুলিশ তাকে গুলি করছে। এরপরে হচ্ছে যে মানে সরি আমি একটু সেভ করছে, তারপরে হচ্ছে যে সে যখন তাকে সেভ করে সামনে গেছে তাকে আবার গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এই আতিকুলগুলোর বয়স কত বলেন, মানে 15-17 বছর। এই মানুষগুলার কোনো রকম মানে জুলাই সনদ একটা হাস্যকর একটা বস্তুতে রূপান্তর করেছে এই রাজনৈতিক দলগুলা। সালাউদ্দিন সাহেব যে নিজে ভারতে বসেছিল, মানে সে কিভাবে এই মানুষগুলোকে চিনল না, সে মীর মুগ্ধর বাবাকে কিভাবে সে চিনতে পারছে না, কিভাবে সে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে, সে কিভাবে মানে ইয়ামিনের মাকে সে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে, সে কিভাবে এই হাত মানে পঙ্গু হয়ে যাওয়া আতিকুল, যার বয়স সে এখনো তার কিশোর বয়সটাই পার করেনি, যে সময় সে মানে ফুটবল খেলার কথা, ক্রিকেট খেলার কথা, তার সেই হাতটাই নেই, তাকে সে হচ্ছে এরকম ফ্যাসিস্টের দোসর বলে দেয়।
এবং তাকে যখন আমরা আহত হয়ে বলেছি যে আপনার ক্ষমা চাওয়া উচিত, সেটাতেও সে অ্যালাউ করছে না। তার অহমিকা, তার দম্ভ, মানে সে কোনো কিছুতে কোনো কিছু ফিল করছে না। দে আর অলরেডি ইন পাওয়ার। তারা অলরেডি যে টোনে কথা বলে, মানে মানে জুলাই সনদ তাদের মতো করে হবে, এর কোনো বাস্তবায়নের রূপরেখা, এর কোনো কিছু লাগবে না। আপনারা এসে স্বাক্ষর দিতে হবে, কেন দিবেন না? এই মামাবাড়ির আবদার করার জন্য কি এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ আহত হয়েছে? হাবিব ভাই, আমি যদি একটু সাইফ আবেগী হয়ে পড়েছে, কিন্তু তার যেই বক্তব্যটা আপনি শুনলেন যথেষ্ট যুক্তি রয়েছে। এই আবেগকে কি আপনারা আসলে মানে কিভাবে দেখেন তাদের যে বক্তব্যটা, এবং সবাইকে আসলে সন্ত্রাসী বলার সুযোগ রয়েছে কিনা? সেখানে আমরা গতকাল কেমন ছবি দেখলাম যে কৃত্রিম হাত আসলে খুলে পড়ে গেছে। তাদেরকে যখন আপনারা সন্ত্রাসী বলেন, এটা কি আসলে যৌক্তিক? তাদের সন্ত্রাসী বলেছে কে? বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। কেন? উনি বলেছেন যে সাক্ষ্য অনুষ্ঠান কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের ব্যারারে সন্ত্রাসীরা সুযোগ বুঝে ঝামেলা করেছে, এবং সেখানে তো আসলে অনেক জুলাই যোদ্ধা ছিল, সবাই ছিল আমি সেটা বলবো না, কিন্তু অনেকেই ছিল। সেটা তো আপনার একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মঞ্চ ভেঙে মঞ্চে ওঠা বা এইগুলি কারণ হয়তো বলেছে, তাছাড়া তো সন্ত্রাসী বলার কোনো কারণ নাই। বলবেন কেন উনি? একটা জিনিস আমরা ভুল করতেছি কেন জানেন? আমরা তো 90 আন্দোলন করেছিলাম, পর্যন্ত কয়বার আহত হয়েছিল, আমরা কতবার আহত হয়েছে, নির্দিষ্ট কদিন 9 বছর আমরা আন্দোলন করেছিলাম। আন্দোলনের বাকি কত মানুষ আমাদের হাত একসাথে মিছিল থেকে ছিলাম, ধরে একসাথে আমরা ছিলাম। এই জুলাই সনদে 90-এর কথা লেখা নাই, 90 নাই, এত সহজ। 9 বছর আন্দোলন করে একটা 10 দফা দিয়ে প্রণয়ন করেছিলাম আমরা। এই যে জুলাই যেটা হলো, জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, এখানে আজকে আমি বৈষম্যের কথা আসতেছে। একবার কি আমরা ভেবেছি ওই রিক্সা চালক, ওই বাসের ড্রাইভার, বাসের হেল্পার, টেম্পো ড্রাইভার, ওই বাদাম বিক্রেতা, মুড়ি বিক্রেতা, তারা কোন অবস্থা আছে? খোঁজ নিয়েছি আমরা? তাদেরকে আমরা কোনো শেয়ার দিয়েছি? একবার ভেবেছি ঠিক আছে এই রিক্সাওয়ালার প্রতিনিধি একটা নিয়ে আসি, তো মন্ত্রী বানাবো না তাকে, একটা থেকে নিয়ে আনছি আমরা? আনি নাই। যে কারণে আজকে যে ঘটনাটা ঘটলো, মানে গতকাল যে ঘটনাটা ঘটেছে, সেটা হলো এই যে এনসিপি যোগদান করে তাদের ব্যাপারে তারা মনে করেছে যে আমাদের সবগুলো জিনিস এখানে আসেনি। হ্যাঁ, এখানে এটা ভালো হতো, মুগ্ধ, সাইদ, তারপরে ওয়াসিম চিটাগাংয়ের ছাত্রদলের নেতা ছিলেন, বা এরকম অনেকে আছে আহত। আমি তো ঢাকা মেডিকেল কলেজ এখন একটা ছেলে আছে, আমি দেখতে গেছি তাকে 2 বার। তো এদেরও স্মরণ করা দরকার ছিল, কিন্তু সবাইকে নিয়ে স্বাক্ষর করতে হবে তা না, কিন্তু স্মরণ রাখা দরকার ছিল। এবং এটা আপনি আম গাছ লাগিয়ে কাঁঠাল চান কীভাবে? আপনার আন্দোলন যারা করেছে সরকারে কি তারা আছে? বিদেশি নাগরিক কতজন আছে? এই জায়গাটা আপনাকে তো চিন্তা করতে হবে। আপনি যারা আন্দোলনের কোনো ভূমিকা নাই তাদের নিয়ে এসে আপনার সব মন্ত্রী পদমর্যাদা সব বানিয়ে দিলেন, কী বলে উপদেষ্টা করে দিলেন। তারা কি বুঝবে? তারা জুলাই যুদ্ধের কথা বা কী বলে আহতের কথা বলে আজকে তার হলো সাইফ হয়তো তার সে আবেগকে ধরে রাখতে পারে না। তা আমরা তো ওরকম আবেগের সামনে আমরা সম্মুখীন হচ্ছে না। আমার হাত থেকে ধরা সেলিম, ইব্রাহিম সেলিম, কাকের তেল পিস্টল, আমাকে আগে উঠলো, টাকের উপর তাকে উঠলো, সেলিম মারা গেল, দিল ওখানেই মারা গেল। এই জিনিসগুলো আমরা দেখেছি। তো পরবর্তী সময় হয়তো তাদের আমরা এখন শহীদদের ভাগ করে ফেলেছি। নূর হোসেন এই পৃথিবীর সবচেয়ে বড় কবি, যে স্বৈরাচার নিপাত গণতন্ত্র মুক্তি নিজের বুককে এবং পিঠকে পোস্টার করেছিল। আমরা এই জুলাই যারা যোদ্ধা আমরা ছিলাম, আমরা কি 10 তারিখে স্মরণ করেছি? নূর হোসেনের কথা স্মরণ করেছি? আমি তো ছিলাম না, আমি এলাকা থাকলে একটা ফুল নিয়ে নূর হোসেন করে যেতাম। আর আওয়ামী লীগ কাপুরুষরা করলো কি, ডোনাল্ড ট্রাম্পের ছবিতে 10 থেকে মাঠে নামলো, যে ছবির পর আক্রমণ হবে, ডোনাল্ড ট্রাম্পকে দেখাবে যে এই যে আপনাকে দেখেন এই যে এরা করলো। এই যে এই সমস্ত খেলাগুলি স্মরণ করে আমরা শহীদ তাদের ভাগ হয়ে গেছে। মিলন বিধির পরে থাকবে আর জাফরদের, শুধু সেলিম দিল আর নাই। সেলিম দিলকে টাকা তো পৃষ্ঠ হয়নি, জাফর মোজাম্মেল কাঞ্চনিয়াকে হয়নি। তারপরে আপনার ডাক্তার মিলন, তারপর জিহাদ, আমার কেউ স্মরণ করি না। আমি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, জিহাদ দিবস পালন হয় না। বিএনপি কিন্তু চেষ্টা করেছে নূর হোসেন দিবসে, আমরা প্রতি বছর আমরা কিন্তু নূর হোসেন স্কোয়ারকে ফুল দিয়েছি। আওয়ামী লীগ 15.5 একদিনের জন্য তারা জিহাদ স্কোয়ারে যায়নি। আমরা চাই শহীদ যখন হয়ে যায় সবার, কিন্তু আমরা সেই জায়গাটা ভুলে গেছি। 71 সালে যারা জীবন দিল, মুক্তিযুদ্ধে যারা জীবন দিল, যুদ্ধকতির জীবন দিল,
আজকে তাদের আমরা অস্বীকার করতেছি না। এই অস্বীকারের যে রাজনীতিটা কোথা থেকে শুরু হয়েছে, কোথার থেকে? আমরা যখন আন্দোলন করেছিলাম আমরা, আজকে শত শত মানুষ মারা গেছে, বিএনপির ঘটনা, যারা ছাত্রদল, যুবদল, শিক্ষক দল, তারা কি আন্দোলনের সাথী না? সেখানে কি আমরা যখন আন্দোলন করেছিলাম, তখন কি আমরা বলেছি যে আন্দোলন শেষে আমরা ভাতটা সঙ্গে সরিয়ে ফেলে দেবো? আমরা বলেছি তখন? আমরা তখন বলিনি। এখন এই সমস্ত জিনিসগুলোর সামনে আরও এই জিনিসগুলো বিচার বিশ্লেষণের ব্যাপার আসবে। সালাউদ্দিন সাহেব ওই কারণে হয়তো বলেছেন এই দিনে এইভাবে ঢুকে পড়া, এইভাবেই করা, সেই কারণে হয়তো বলেছে, কিন্তু স্বাভাবিক ব্যাপারের কথা না। প্রধান ভাই আপনার কাছে জানতে চাই, একটু বলতে চাই যদি সময় দেন আমাকে। জি অবশ্যই। দেখুন ভাই অনেকগুলো কথা বললেন, বেশিরভাগই মানে ভুল কথাবার্তা বলছেন। ওরা জাস্ট নর্মালি এখানে ঘুরতে আসে নাই। যে জুলাই আহতদের কথা বলতেছেন, জুলাই সনদে তাদের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা ছিল না, তাদের অধিকার, তাদের পরবর্তীতে পুনর্বাসন, একটা কোনো কিছু উল্লেখ করা ছিল না। পরবর্তীতে আলী রিয়াজ স্যার সেখানে জরুরি মিটিং ডেকে 5 নং টেক্সট সংশোধন করে সেটা অ্যাড করেছেন। কিন্তু তারা তো এমনি এমনি এখানে কেউ মানে আন্দোলন করা এরকম দরখাস্ত করতে আসে। একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেখানে জুলাই যোদ্ধাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সকালে আমরা যেভাবে দেখলাম আসলে জুলাই যোদ্ধারা ভিতরে ঢুকলো, সেটাও কি আসলে ভালো হয়েছে? কয়জনকে অনেকেই কিন্তু ওয়ালটপকে ঘুরেছে, তারা কি আসলে জুলাই যোদ্ধা সবাই? এবং আমি যদি ভিডিও দেখি, দু একটা ভিডিও আমি দেখেছি যে বিএনপির ব্যানার টাঙানো ছিল, সেটা ছিঁড়ে ফেলেছে, এবং সালাউদ্দিন সাহেবকেও, মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ওনাকেও আজে বাজে কথা বলছে। সালাউদ্দিন সাহেবকে আজে বাজে কথা তো উনি নিজের জন্যই এটা শুনতেছেন। এইটা বলার আগে মানে ওইখানে জুলাই যোদ্ধাদের নাম, ওইখানে আমি যতটুকু দেখছি, আমি অনেককেই তারা পরবর্তীতে জুলাইয়ের সময় তো সবাইকে আমাদের একসাথে দেখার সুযোগ হয়নি। বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মানুষ আন্দোলন করছে, অনেকে হয়তো বিদেশে থেকে তারা আন্দোলন করতে পারে, কিন্তু এই মানুষগুলো মাঠে ছিল, মাঠে থেকে তারা রাজপথে শহীদ হয়েছে, আহত হয়েছে, হাত পা হারিয়েছে, সেভাবে আন্দোলন করছে। এবং এখানে যে পুরো ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ দেখে তাদের সবকিছু চেক করেন আপনারা আজকের মধ্যেই অনেক নাশকতার মানে গন্ধ খুঁজে ফেললেন, যেটা মানে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি ছাড়া তো এটা তো জাস্ট একটা আনুষ্ঠানিকতা। সেটা কিন্তু অন্য বিতর্ক। না, এই আনুষ্ঠানিকতায় এই জুলাই সনদটা কাদের জন্য? এটা কি রাজনৈতিক দলদের জন্য, যারা কথায় কথায় 90 বা আরো আগের উদাহরণ টানে, 24 তাকে তারা অনই করতে পারে না, অন করবে কিভাবে? তারা আসলে 24 ছিল কোথায়? তারা বিভিন্ন সময়ে দলের নাম বলে, যে ছাত্র দল, যুব দল, তারা এখানে এটা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলনটা হয়েছে, এটা কি এনসিপির ব্যানারে বা কোনো রাজনৈতিক দলের তো ব্যানারে আন্দোলন হয়নি। এই ববি ভাই যে টাইমেই তিনি রাস্তায় নামছেন, সে তো ছাত্রদের সাথে সে তাল মিলায় নামছে, সে কি তার দলের নাম করে কি এখানে নামছে নাকি? এখানে তো মানুষ তো পরিচয় দিতে পারছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছে যে এটা তো আমাদের কিছু না, এটা ছাত্রদের আন্দোলন, বারবার সে, এখন তারা বলে যে না এটা তো আমাদের মেটিকুলাসলি প্ল্যান্ড, এটা তো স্বীকার করলে তখন তো আন্দোলনটা সম্পন্ন হইতো না। তাহলে 17 বছর ধরে আপনারা এত স্মার্টলি কোন একটা আন্দোলন করতে পারলেন না। এই ছাত্ররা, সাধারণ জনগণ, শ্রমিকরা যে আন্দোলনটা করলো, ক্রেডিট নেওয়ার ব্যাপারে এক বছরের মধ্যে আপনারা উঠে পড়ে লাগছেন যে কত রকম ভাবে ক্রেডিট নিয়ে যায়। এবং এই 1-1.5 বছরের মধ্যে নেক্সট ইয়ারে দেখবেন যে এদেরকে সন্ত্রাসী বানিয়ে ফেলবে, আমাদেরকে সন্ত্রাসী বলবে। তারা এই তরুণদেরকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তাদের ওই পুরানো কালচার লাগবে, তাদের ওই পুরানো 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে সাংস্কৃতিক যে ধারাবলয় রাখছিল, যেভাবে লুটপাট করছে, চাঁদাবাজি করছে, তারা ঠিক সেমটাই চায়। তারা কোনো সংবিধান পরিবর্তন চায় না, তারা কোনো সংস্কার চায় না। উনি বলতেছে এইটার জন্য আন্দোলন হয়েছে কিনা, তাই তিনি কি মানে গ্রাফিতিগুলো দেখে নেই? আমাদের আন্দোলনের সময় যে তরুণরা, ছাত্ররা সবাই যে ওয়ালে ওয়ালে যে গ্রাফিতিগুলো লিখছিল, সেটা কি তিনি পড়েন নেই? এটার জন্য কি বারবার গণভোট, বারবার নির্বাচন এগুলো লাগবে? আওয়ামী লীগের সময় 3টা ইলেকশন করেন নেই, এই ইলেকশনের বৈধতা তো তারা দিছে। তারা 4-5টা সিট নিয়ে মানে সংসদে যায় নাই। তারা এখন বিভিন্নভাবে বলে যে না সে ভোট এইটা ছিল না, ওইটা ছিল না। তারা এই সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশনের নির্বাচন অবৈধ নির্বাচন ঘোষণা করে, আবার এখন বৈধ মেয়র হইতে যাচ্ছে না। তারা সবাই এই আমরা এবং তারা এই বিতর্কটার জন্যই কি আমি কিন্তু এই বিতর্কটা থেকে কি আমরা বেরিয়ে আসতে পারলাম? এই চিন্তা থেকে বিএনপি, তারপর ববি আজাদের ভাইদের দল বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী, তাদের নিজেদের দলের চিন্তা থেকে বের হয়ে একটু মানুষের কথা চিন্তা করা উচিত। যাদের জন্য 17 বছর পর তারা এখানে বসে তর্ক করতে পারতেছে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছে, স্বাধীনভাবে বাসায় ফিরতে পারতেছে, চিন্তা করতে হচ্ছে না যে আমি আবার রাত্রে গুম হয়ে যাই কিনা, রাত্রেবেলা আমার ডিবি অফিসে ধরে নিয়ে যাই কিনা। তারা যদি এখন এসে সেই তরুণদের কথা বলে যে এই তরুণরা হচ্ছে যে কে, এরা ফ্যাসিস্ট, আওয়ামী লীগের দোসর। সালাউদ্দিন সাহেব এই সময়ে 17 বছর ধরে আরামসে তো ইসেই ছিল, সে তো ভারতে খুব আরামসেই ছিল। আপনি দেশের মধ্যে যেই মানুষগুলো গুম হয়েছিল তাদের অস্বাভাবিকতা দেখবেন আর উনার স্বাভাবিকতা দেখবেন। আমি ব্যক্তিগত পর্যায়ে কথা বলতেছি কারণ উনি আজকে জুলাইকে নিয়ে কথা বলছে। ভাই এটা অনেক বড় একটা বিষয়।
আমরা শুধু শুধু মানে রাস্তায় শহীদ হই নাই, আহত হই নাই ওনাদের এসব কথা শোনার জন্য। শোনো, আমি শেখ হাসিনা এই দেশ থেকে গেছে, এরপরে এরকম টোনে এরকম অধ্যত্বপূর্ণ আচরণ বা কথা কে বলবে সেটা আমরা কেউ মেনে নিব না। আমি একটু ববি হাজেজ ভাই আপনার কাছে একটু জানতে চাই, এই যে আন্দোলন হলো, কে কার কতটুকু কন্ট্রিবিউশন, এইটা নিয়ে আমরা বেশি ব্যস্ততার জন্যই বারবারই কিন্তু ঘুরে ফিরে সেটাই আসছে যে আমি তুমি কার কন্ট্রিবিউশন কত, এইটার জন্য ফ্যাসিস্টরা বেশি সুযোগ পাচ্ছে। এইটার কি একটা ফুল স্টপ দেওয়ার সুযোগ আছে কিনা? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার মনে হয় অনেকে এটার সুযোগ নিচ্ছে। ফার্স্ট মানে এখানে খুব ভালোভাবে পরিষ্কার করা দরকার যে সবার অবদান আছে, কেউ আলাদাভাবে এটা কুক্ষিগত করার অবকাশ নাই, কেউ না, আমি না, উনি না, বাইরের কোনো কেউ না, সবার অবদান আছে। কিন্তু আমরা দেখেছি, এবং এটা আসলে অত্যন্ত দুঃখজনক কিন্তু সত্যি ভাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে এটা দেখেছি যে প্রথম থেকে এক এক দিকে অ্যাঙ্গেল, এক এক দিকে পয়েন্ট করতে চেষ্টা করা হয়েছে যে এরা মেটিকুলাস ডিজাইন বা এইটা সেইটা, এবং অনেক সময় হয়েছে যাদেরকে বলছে যারা করেছে তারাও কিন্তু ক্রেডিট হক করার জন্য বসে নাই, কিন্তু তাদেরকে জোর করে বলা হচ্ছে তাদের একমাত্র তাদের ক্রেডিট। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে একটা একটা প্রবলেম কাজ করেছে যে ওনারা এগেন ভালো মন্দের কথা বলছি না, বাট অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসেছিলেন, উপদেষ্টা মণ্ডলী এখনও যারা আছেন, এনাদের ভাস্ট মেজরিটি কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না এই আন্দোলনের সাথে। হ্যাঁ, ওনারা অনেকেই হয়তো ফ্যাসিবাদ আমলে কোনো সুবিধা নেন নাই বা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কোনো সময় কথাও হয়তো বলেছেন, কিন্তু ওনারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না। ভাস্ট মেজরিটি 2-3 জন ছিলেন, বাট 2-3 জন তো আর পুরো মন্ত্রিসভা না, ভাস্ট মেজরিটি ছিলেন না। সো ওনারা ওনাদের লেজিটিমেসি তৈরি করবার জন্য বারংবার কিছু ধরনের ন্যারেটিভ ওনারা পুশ করে ঠেলে দিয়েছেন। এই ন্যারেটিভ ঠেলে দেবার জন্য যেটা হয়েছে যে কাউকে ক্রেডিট দেয়া, কাউকে না ক্রেডিট দেয়া। মনে করেন অনেকেই যারা ক্রেডিট হয়তো কোনো সময় ক্লেম করেও নাই, করতেও না, তারা এটা মন খারাপ করেছে ভাই যে হঠাৎ করে অন্য কেউ কেন ক্রেডিট পাচ্ছে। ক্রেডিটটা সবার, কারোর একার না, কিন্তু যখনই আপনি কোনো একটা গ্রুপকে দিতে চেষ্টা করবেন তখন বাকি সবাই মন খারাপ করাটা কি স্বাভাবিক না ভাই? তো ওই জায়গা থেকে আমার মনে হয় সুবিধা যারা নিতে চেয়েছেন তারা এটা করেছেন। তারা এই ন্যারেটিভটা শুরু করার পর আপনি হয়তো ভুল বলেন নাই যে ফ্যাসিস্টরা, মানে ওই যে আওয়ামী দোসররা, তারাও একটা সুযোগ পেয়ে গেছে ভাই, যে আচ্ছা কেউ একজন একটা ন্যারেটিভ শুরু করেছে যার জন্য নিজেদের ভিতরে একটা বিভাজন তৈরি হয়েছে, মানে ফ্যাসিস্ট বিরোধীদের ভিতরে একটা বিভাজন তৈরি হয়েছে। তো বিভাজন আমাদের শত্রুর বিরুদ্ধে ভিতরে তৈরি হলে আমরা তো ব্যবহার করতে চেষ্টা করবোই। সেই প্রচেষ্টাগুলো বোধহয় এখন চলছে, এখন বোধহয় আবার সময় আসছে ওই জায়গায় আসার যে এই সবকিছু আমরা সবাই মিলে করেছি, সবাই মিলে, কারোর একা না। কারণ আমি একটু রাজমহল আপনার কাছে জানতে চাই যে সেটা হলো জুলাই সনদ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করলাম, সবগুলো রাজনৈতিক দল গেল, স্বাক্ষর আসলে সবাই করেনি, এনসিপি করেনি এবং আপনার দলও করেনি এবং বেশ কয়েকটা বাম দলও করেনি। তো এই জুলাই সনদের আসলে আইনি ভিত্তিটা কি? আপনারা কোন পার্সপেক্টিভে এটা সিগনেচার করলেন না? ধন্যবাদ আপনাকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন। একটা বিষয় হচ্ছে কি, শুনেন, এমন একটা হাইপ তোলা হয়েছে, আমরা এটা আগেই বলেছি, যেটা একটা ধরেন যে এখানটা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বসেছে, এটা সোশ্যাল কন্ট্যাক্ট, সামাজিক চুক্তি একটা, যে আমরা জুলাই সনদের শহীদদের সেই চেতনাটাকে ধারণ করে আমরা এরকম সংস্কারটা চাই। সেই সংস্কার কি আমাদের রাষ্ট্রের মৌলিক যে কাঠামো আছে সেটাকে ঠিক রেখে আমরা সংস্কারটা করতে চাই। কতগুলি আমি বলবো যেগুলি হাইপ তোলা হয়েছে যেগুলি, তাই না, সেগুলি ঠিক না। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে ওসির পোস্টে চাকরি করলে ঘুষ খাওয়া যায়, ডিসির পোস্টে একটু ঘুষ খাওয়া যায়, কিন্তু এই কারণে কি আপনি ওসিকে বাদ দিয়ে দেবেন যেন ওসি রাখা যাবে না, ডিসি রাখা যাবে না? আজকে এমন একটা হাইপ তোলা হয়েছে এই জায়গায়, এবং তুলছে ওই সকল বুদ্ধিজীবীরা যারা আন্দোলনে ছিলেন না, বাইরে ছিলেন যারা, হ্যাঁ বাইরের থেকে লেখালেখির কথা সহায়তা করেন, তারা তুলছেন, তাই না, 72-এর সংবিধানই সব মূল বিষয়। কিন্তু এটা তো ইচ্ছা করলে এইভাবে চেঞ্জ করা যায় না। আমরা তো কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি না, আমরা বসছি আলাপ আলোচনা করে জুলাই আন্দোলনের শহীদদের চেতনাকে ধারণ করে শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমরা একটা এমন প্রস্তাব রেডি করব যে প্রস্তাবটা আমাদের ভবিষ্যৎ জাতীয় জীবনে আমাদের সংযুক্ত হতে পারে, এবং আমরা সবাই সেটাকে মেনে চলে পার্লামেন্টে আইনটা পাস করে আমরা মেনে চলতে পারি, যেগুলো ল্যাপসেস আছে আমাদের এখানটায়। এটাই হয় সাধারণত। কিন্তু এমন কতগুলি বিষয় জায়গায় এসছে, যেটা হাবিব ভাই বলল, দেখেন 90 আমরা কথা তোলার পরে 90 অ্যাবসলিউটলি ইট হ্যাজ বিন, কী বলা যায়, ল্যাপসেস, বাদ দেওয়া হয়েছে। আপনার আমি যেটা বিষয় সেটাই তো আনা হবে। আমার যে নোট অফ ডিসেন্ট যেগুলি আছে, যেগুলো আপত্তি আছে, এগুলি আমার সেটা সংযুক্ত হবে। আচ্ছা, তারপরে ধরেন যে এখানটায় আমার মুক্তিযুদ্ধের বেসিক ঘটনা আজকে যদি বলি আমি, ঠিকই তো, আজকে যে এত বিতর্ক করতেছি আমরা দেশটাকে নিয়ে তো করতেছি।
আমাদের এই জনপদ তো বহুত পুরনো, কিন্তু এরকম দেশ তো ছিল না আমাদের। তাহলে এই দেশটা করার জন্য সংগ্রাম যে সত্য, এই দেশটা যে আসছে, আমাদের ধরেন যে এই যে জাতীয় সঙ্গীত, আমাদের যে পতাকা, এই যে পৃথিবীর মানচিত্রে স্থান নেওয়া, জাতিসংঘের সদস্য, তাই না? তাহলে একটা পটভূমি আছে না? তাহলে আমি ইচ্ছা করে কি এটাকে আমি এলিমিনেট করে দিতে পারি? রাষ্ট্রের মৌলিক বিষয়গুলিকে চেঞ্জ করা যায় না। ইভেন কি এখানটা এমন জিনিস নিয়ে আসা হয়েছে যে যদি কোনো নাগরিক ইচ্ছা করলে কোর্টে যেতে পারবে না, কিন্তু নাগরিক যখনই এটা নাগরিকের অধিকার আছে, রাষ্ট্রে কোনো আইন যদি নাগরিকের মৌলিক অধিকার মনে করে যে আমার এটা ক্ষুণ্ণ করছে, সে নাগরিকের কোর্টে যাওয়ার অধিকার আছে। স্যার জুডিশিয়াল রিভিউ করার তার ক্যাপাসিটি আছে সুপ্রিম কোর্টে, কথা বলছে না? এই সামগ্রিক বিষয়গুলি এই জায়গায় একদম গোলমেলে করে ফেলা হয়েছে, যার কারণে আমরা মনে করেছি, বিশেষ করে আবার মুক্তিযুদ্ধের যেগুলি কথা এখানটায় আছে, ওই যে বললাম আমাদের রাষ্ট্রের জন্য, এখানটায় শেখ মুজিবের ভাষণ আছে, এখানটায় এগুলি বলছে পরে যুক্ত, এটা তো যুক্তি হলো না, পরে যুক্ত করা হয়েছে, এই কারণে রাখা যাবে না। তাহলে আজকে এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধটাকে খাটো করা হচ্ছে। তাহলে মুক্তিযুদ্ধটাকে খাটো করে রাষ্ট্রের অস্তিত্বটাকে রাষ্ট্রের অস্তিত্বটা স্বীকার করার, একটা না স্বীকার করার মতো একটা প্রবন্ধ চলে আসছে এই জায়গায়, যার কারণে আমরা মনে করছি যে আমরা এইসব বিষয়ে ঐক্যমতের বিষয়টা আমরা আগেও বলেছি যে ঐক্যমতের বিষয়টাই শুধু আমরা সই করব, যেগুলি দ্বিমত আছে ওগুলি অ্যানেক্সারে যুক্ত হবে। আমরা জানি এটা তো পার্লামেন্ট না, এটা কোনো অ্যাসেম্বলি না, এটা কোনো আইনগত অথরিটিও না, এটা একটা কমিটমেন্ট, এটা একটা ঐক্যবদ্ধ একটা সামাজিক চুক্তি, কিন্তু এটাকে আইনগত বৈধতা দিতে কে দেবে এটা আইনগত বৈধতা? নো, অনলি পার্লামেন্ট ক্যান ডু ইট। এটা প্রেসিডেন্ট ইচ্ছা করলে তার অর্ডার দিয়ে করতে পারে না, নো। একটা ইচ্ছা করলে প্রেসিডেন্ট করে দিলে এটা হয় নাকি? আজকে এরকম অযৌক্তিক কতগুলো বিষয় ইনারা তুলছেন, যারা ওটা করছেন, সময়টা লিঙ্গারিং করছেন, করে এখন মনে হচ্ছে ওনাদের যে আসলে কি আমরা অশ্বডিম্ব করলাম। দেখেন এনসিপি, ইয়েস, দে আর ভেরি পার্সন অফ দিস মুভমেন্ট, তারা সিরিয়াসলি। তাহলে এই ওদের মিছিল নিয়ে যেতে হবে কি জন্য ওই জায়গায়? এনসিপিকে মিছিল নিয়ে কেন যেতে হবে ওইখানটায়? দিস গাইজ যারা যারা এটা রচনা করেছেন, তাই না, তাদের কারণে গেছে। এনসিপি সরকারের অংশ আছে, যদি ধরি আমি আসিফে আছে সেখানটায়, ওইখানটায় না, ওখানে জুলাই যুদ্ধে এনসিপির কেউ ছিল না, জুলাই যুদ্ধ গেছে যেটাকে। তাহলে এই যে গেল, কেন যেতে হবে ওইখানটায়? দরকার ছিল যাওয়ার। তার মানে তারা নেগলেক্ট করছে। তাহলে যে শক্তি এই সংস্কার করতে যাচ্ছে, তারা কোথায় বাস করতেছে? তারা কি বাস্তবতায় আছে? আমার তো মনে হয় তারা বাস্তবতা নেই। যদি বাস্তবতা থাকতো তাহলে এখানে ওইরকম পরিবেশ তৈরি হতো না। আজকে এই কথাগুলি সালাউদ্দিন সাহেব বলতে হতো না, আজকে ওকেও তার যে নতুন ব্রত নিয়ে যে রাজনীতি করতে আসছে, এমনি রাজনীতি করতে তো বৈন্দ্র রাজনীতিবিদরা তো ব্যবসায়ীটা সব যুক্ত হয়েছে, এটা ভালো সেট আসলো রাজনীতি করতে। আজকে তারা এই জায়গায় হতাশ হচ্ছে। তাহলে আজকের এই অবস্থার জন্য আমি মনে করছি সংস্কার কমিশন অ্যান্ড গভর্নমেন্ট রেসপন্সিবল ফর দিস, ডেফিনেটলি তাদের অনভিজ্ঞতার কারণে, অথবা তারা ওই যে বাইরের থেকে কলম ঘুরাইছে, ওইটা এখানকার বাস্তবতা না। আমি একটু আসবেন হাবিব ভাই, আপনার কাছে জানতে চাই, আপনার দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে আরেকটা কথা বলেছেন যে জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করলেও জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। তার মানে নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল সব দূর হয়ে গেল। শোনেন, এখানে আমরা তো চারজন বসেছি, ল্যাঙ্গুয়েজটা দেখেন, আমাদেরকে চিনতে হবে তো। আমরা তো সেই মানুষ যে আমরা আন্দোলন করতে করতে ট্রাকের তলা বৃষ্টি হয়েছে, মায়ের খেয়ে হাসপাতালে গেছি। আমাকে বসার জন্য মন্ত্রিত্ব দিতে চেয়েছে, কোটি কোটি টাকা দিতে চেয়েছে। না, 90-এর আন্দোলন আপনারা করেছেন, অনেক বড় আন্দোলন ছিল, সেটাকে অস্বীকার করছি না, কিন্তু 90-এর আন্দোলনে কি জুলাই আন্দোলনে আমি বলি জুলাই আন্দোলন অস্বীকার করতেছি না। 9 বছরে কি তত লোক মারা গিয়েছিলেন? মারা যাওয়াটা ভিন্ন জিনিস। 9 বছর কি এরকমই ছিল? না, জুলাই আন্দোলন মারা গেছে কে? কারা? সাধারণ মানুষ মারা গেছে না? সাধারণ মানুষ। তারা কেন দাবি করতেছে? আমি তো প্রথমেই বলেছি এই যে ল্যাঙ্গুয়েজগুলি আমাদের চিনতে হবে তো। টকশো থেকে ধরে নিয়ে গেছে, কারণ দোয়ায় এখানে আসি নাই, এখানেও টকশোতে কথা বলেছি, টকশো থেকে ধরে নিয়ে গেছে, কোর্টে দাঁড়িয়ে বলেছি যে যা দেখানো হলো আমি সবগুলি আমি করেছি বলেছি। আবারও যদি এজন শাস্তি দেয় 100 বছর জেল হলে পড়া করো না, আমি বলেই যাব। কারণ আমাদের সম্বন্ধে সাথে যদি এই ধরনের কথা বলে, সালাউদ্দিন সাহেবকে চিনতে হবে, বুঝতে হবে। সালাউদ্দিন সাহেব শ্বশুর বাড়ি যান নাই, সালাউদ্দিন সাহেব এতে ছাত্র রাজনীতি করেছে, সরকার মন্ত্রী ছিল, এমপি ছিল, তার অনুপস্থিতি ইনভেস্ট করতে পারেনি, তার বউ এমপি হয়েছে। জনগণ ভালো না আসলে এটা হয়নি। আজকে আমি সালাউদ্দিন সাহেবকে একদম বলে ফেললাম, প্রতিবন্ধ করে ফেললাম। এই তো হলো সমস্যা। আমার বয়স, আমার অভিজ্ঞতা সব কিছু মিলে আমাকে তো কথা বলতে হবে। অশ্রদ্ধা করে কথা বলে
পার পাওয়া যাবে না তো। এবং আমাকে তো আমি যে রাজ্যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম, বেরোতে পারতাম না। ক্যাম্পাসে তো আমাকে গুলি করে ফেলে লাশ হয়ে যেতাম। বিভিন্ন ডিপার্টমেন্ট চেয়ারম্যান, বিভিন্ন প্রফেসরের পাশাপাশি থাকতাম। আমি তো আপোষ করিনি। তারা কি হারুনের এই ডিবি অফিসে গিয়ে আমি বলেছিলাম, আমার ভিডিও আছে, তো তোমরা স্বাক্ষর কেন করলা? তোমাদেরকে আঙুল কেটে ফেলতো, তোমাদেরকে মেরে ফেলতো। কই, আমি তো রাজি হয় না। সারা পৃথিবী দেখলো, তোমার বাবা মা সব দেখলো, তোমরা গিয়ে ওখানে কি ভয় দেখালো, তোমরা স্বাক্ষর দিয়ে দিলা। এবং এই দিন আন্দোলন তো শেষ হয়ে গেছিলো, বাইরে যারা ছিল তার না থাকতো। সেই দিন আমাদের ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনরা যে ভূমিকা পালন করছে, ববি হাজরা যে ভূমিকা পালন করেছে, সবাই অস্বীকার, কেউ কিছু করে নাই। আমাকে শেষ করতে যাও, এগুলো আমাদের আত্মসম্মান লাগে, আমাদের আত্মসম্মান লাগে তো, এমনি এমনি হয়নি। শত শত মানুষ জীবন দিয়েছে, কারা তারা রাজপথে ছিল, কারা তারা ছিল? শুধু কি ছাত্ররা ছিল? ছাত্ররা আমরা সমীহ করে, ছাত্ররা আমাদের ছাত্র ছিল না? হ্যাঁ, আমরা ওইটাকে যদি সেই সময় ছাত্রদল, বিএনপি বা তারা তো সামনে যেত, তাহলে আন্দোলনটাকে ট্যাগ দিত, বিএনপির ট্যাগ। আমাদের 5,000 লোকের আহত হয়েছে না? আপনার পরিকল্পিতভাবে আসলে সামনে আসতে চাননি। আমি একটু সাইফ মোস্তফা আপনার কাছে একটু জানতে চাই যে আপনার দলের আহ্বায়ক কাছে একটা মন্তব্য করেছেন, তাদের অস্বীকার করি না আমরা, যে জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোই গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে পড়েছে। এখানে যেই দলগুলো আসলে স্বাক্ষর করলো তারা জনগণ থেকে ছিটকে পড়লো। এখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, বড় বড় অনেক দলই রয়েছে। তারা কি জনগণ থেকে ছিটকে পড়লো? ডেফিনেটলি ছিটকে পড়েছে। আপনি যদি গতকালকে দেখেন, এটাকে আপনারা কি বাস্তবতা বুঝে বলছেন না এটা আপনাদের প্রেডিকশন? হ্যাঁ, ডেফিনেটলি আপনি পাবলিক পারসেপশন যে কোনোভাবে আপনি যদি মেজার করেন, আপনি যদি অনলাইন যান, আপনি যদি অফলাইনে যান, চায়ের দোকানগুলোতে যান, সবাই একই কথা বলতেছে। উনি বারবার 90-এর কথা বলতেছে, ওনাদের 90-কে কোনো খাটো করছি না আমরা। 90-এর পরে তাদের যে ভূমিকা ছিল, তারা তো সবাই চলে গেছেন, মানে তারা স্বাভাবিকভাবে ছাত্র রাজনীতিটাই করছেন, যেটা যে করার কথা ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাদের সাথে প্রতারণা করছে, বাংলাদেশের জনতার সাথে প্রতারণা করছে। আমরা বারবার সুযোগ পাই এই কথাটা বলতে, যে 3 জোটের রূপরেখাটা ফেল করছে, এই জন্যই হচ্ছে যে আমাদের এত বছর ধরে এইগুলো টানতে হচ্ছে। এটা তো তারা সুযোগ করে দিছে। মানে নিজেদের ফেলারের কথা, আমাদের ফেলার আছে, আমি ফেলারের কথাটা বলতেছি, ওনাদের এই ফেলারটা ওনাদের স্বীকার করা উচিত। তাদের অর্জনটাও যেভাবে সে গর্ব করে বলে, যেটা আমরা শ্রদ্ধা করি, অবশ্যই শ্রদ্ধা করি তাদের এই অর্জনকে। কিন্তু তিনি যদি আবার এটাকে 24-এর সাথে কম্পেয়ার করে, আমরা মানে 24-কে যেমন 71-এর সাথে কম্পেয়ার করা যাবে না, প্রত্যেকটা ইনসিডেন্ট আলাদা আলাদা সক্রিয়ভাবে ভূমিকা রাখে। আমার 71 না হলে তো আমার বাংলাদেশই আমি পাইতাম না, তাহলে তো এখানে 24 কি 90 কি। কিন্তু 24-এর সাথে যদি 90 উনি কম্পেয়ার করেন, তাহলে এটা খুবই ভুল হবে। আপনি এখানে মৃত্যুর সংখ্যা দেখেন, আহতের সংখ্যা দেখেন, এবং এত কম সময়ের মধ্যে এত বেশি, মানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে এটা প্যালেস্টাইন, ইসরায়েল, এইসব জায়গায় এরকম ঘটনা ঘটে। মানে এখানে যে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে তার একজন পুলিশের কথা হতো যে একটা মারি একটা যায় আর বাকিরা আর যায় না, তাহলে বুঝেন যে মানুষের মানে ক্ষোভের জায়গাটা, মানুষের স্পিরিটের জায়গাটা কোন লেভেলে ছিল, যে মেরে ফেলতেছে, তারা কিছু দেখতেছে না, তারা জাস্ট তাদের টার্গেট যে এই হাসিনাকে আমার সরাইতে হবে। এটা কি সে এনসিপির বলে আসছে, এটা কি বিএনপির বলে আসছে? নাও, আমরা তো বারবার বলতেছি যে এইটাকে অনার করেন, যে বলেন যে এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আমরা একবারও বলি নাই যে এটা এনসিপির গণ অভ্যুত্থান, আমরা নিজেদের কেউ ক্রেডিট নিয়ে নিই। মাহফুজ আলমের কথা বলতেছে, মাহফুজ আলম নিজে কখনো বলে নাই যে আমি মাস্টার মাইন্ড। নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিছে, কয়জন দিতে পারছে বলেন? সে তো সেখানে মৃত্যু পরোয়ানার মানে সই করেই তো এই ঘোষণাটা দিছে। যদি আওয়ামী লীগ না যাইতো, সবার আগে কি তাকে মেরে ফেলা হইতো না? উনি নাহিদ ইসলামদের কথা বলতেছে যে ডিবি অফিসার নাকি সাইন করছে। উনি আন্দোলনের প্রেক্ষাপটটা কি জানেন? আমার মনে এখনো তিনি জানেন না। আমাদের যে 3-4টা লেয়ারে যে নেতাকর্মী ছিল, সেখানে রিফাত রশিদ, হান্নান মাসুদ, মাহিন সরকার, এই 3 জনের পরবর্তীতে ভিডিও বার্তাটা কি আপনারা দেখছেন? উনি হয়তো দেখেন নাই। উনি ওনার মতো করে একটা ইতিহাস বানাই ফেলছে, বানায় সেখানে তাদের যে রাজনৈতিক ক্যারেক্টার আছে, সালাউদ্দিন সাহেব, মাহবুবুল আলম, তাদেরকে সব এক একজন বীর সৈনিক বানাই দিচ্ছেন। এটা খুবই ভুল। যার যতটুকু সম্মান, তার যতটুকু ক্রেডিট, তাকে সেই কৃতিত্বটা দেওয়া উচিত। নাহলে ইতিহাসের এই সময় এসে তাদের এরকম কথা আমাদের থেকে শুনতে হচ্ছে। আমরা কি 1.5 বছর আমাদের মুখের টোনে, কিন্তু সেই সম্মানটাকে আসলে আমরা সবাই মিলে আমাদের টোনে এরকম কথা শুনছেন, তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি। সালাউদ্দিন সাহেব বলেন, তারেক রহমান সাহেব, আমাদের কি ঐতিহাসিক ভুলটা হয়েছে? আপনি আমার স্ট্যাটাসের কথা বলছেন, আমাদের ঐতিহাসিক ভুল হয়েছে যে আমরা আসলে তাদের সাথে তাদেরকে ট্রাস্ট করছি।
যেই অভ্যুত্থানের পরে পুরো বাংলাদেশ বিজয় মিছিল করতেছে, আনন্দ করতেছে, কিভাবে দেশ গড়বে সেই স্বপ্ন দেখতেছে, সেই সময় এই রাজনৈতিক দলের প্রধানরা বা একটা বড় গোষ্ঠী তারা আর্মি সদর দপ্তরে যে আর্মির সাথে দেখা করতে গেছে। কিসের কারণে তারা চলে গেল, সেটা ছাত্র জনতাকে একদম বাদ দিয়ে তারা চলে গেল। রাজনৈতিক দলগুলোর ক্যারেক্টারিস্টিকটাই এটাই, তারা এই পাওয়ার ট্রানজিশনটা বারবার চায়। তারা চায় এই জনতা তরুণদের রক্তের উপর দাঁড়ায় কিভাবে যত দ্রুত ক্ষমতা আসা যায়। এবং আমরা কেন হচ্ছে যাই না সেটা আমাদের বলা উচিত। যে জুলাই সনদের অন্যদিন শুনবো, সময় একেবারে 2 মিনিট। আমি একটু ববি ভাই 10 সেকেন্ড যদি আপনি একটু বলেন, আমি 1 মিনিট একটু প্রধান ভাইকে সময় দিতে চাই। এই জুলাই সনদের মাধ্যমে তো আসলে আমরা সবাই চেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্য তৈরি হবে, কিন্তু সনদ স্বাক্ষরের পরে কি মানে অনৈক্যটা আরো বাড়লো কিনা? দেখেন, সনদ স্বাক্ষরের সাথে অনৈক্য বাড়ার কথা নাই। এনসিপির কারণ এখন তো সকল দল যারা সিগনেচার করেছে এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এনসিপির ভাষা অনুযায়ী। দেখেন, এগেন এনসিপির কিছু ডিমান্ড ছিল যেটা জাস্টিফায়েবল না, এটাও সত্যি না। তাহলে আবার অন্যরা যারা করেছে তারাও অন্তর্বর্তীকালীন সরকার একটু স্ল্যাক দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা প্রমিস করেছে যে তারা মানে স্বাক্ষরের পর বাস্তবায়ন কিভাবে সেটা সবাইকে জানাবেন। এটা অনেকে মেনে নিয়েছেন, অনেকে মেনে নেন নাই। যারা মেনে নেন নাই তারা তাদের অধিকারের মধ্যেই আছেন যে ভাই বাস্তবায়ন কেমনে করবেন জানান। আবার অনেকে যারা মেনে নিয়েছে, আমরা যেমন মেনে নিয়েছে, ঠিক আছে, আপনাদের রাস্তা দেখিয়েছি। 5 সেকেন্ড একটু ইন্টারাপ্ট করে এই বিষয়ে, মানে আমাদের জায়গাটা কি ছিল যে আমরা বলছি যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের জায়গাটা উল্লেখ তো আপনাদের উল্লেখ করবে, সেটা আসলে সময় রয়েছে, এটা তো উল্লেখ করা হয়েছে, সেটা সময় আছে। তারপরে গণভোটের কথা উল্লেখ করা হয়েছে। এটা 1 মিনিট যদি আপনি শেষ 1 মিনিট আমি তার কথা নিয়েই বলি আর কি, এটা আমরা পেপারসে দেখতে চাইছি। এটা কি কোনো অন্যায়? সে চমৎকার করে বলছে যার যেটা ভূমিকা রাজনৈতিক আন্দোলনে। আমি বলছি এই জুলাই সনদে অবশ্যই বলা উচিত, কোনো আন্দোলনকে মেলাইন না করে অনুষ্ঠান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।